আজ আবার একদিনের ছুটিতে বেরিয়ে পড়েছি নলাটেশ্বরী মন্দির দেখার উদ্দেশ্যে। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার ঝাড়খণ্ডের সীমান্তের কাছে অবস্থিত। এর নিকটতম রেলওয়ে স্টেশন নলহাটি। নলহাটি একটি স্টেশন যা আজিমগঞ্জের সংযোগস্থলে অবস্থিত হাওড়া সাহেবগঞ্জ সংযোগকারী পূর্ব রেলের লুপ লাইন। রামপুরহাট থেকে বাসেও নলহাটি আসা যায়। ছোটনাগপুরের মালভূমিতে অবস্থিত হওয়ায় এই পাহাড়ি অঞ্চলটি মা নলাটেশ্বরীর ঐতিহাসিক স্পর্শে আরও সুন্দর দেখায়। এই রাঢ়ভূমি হল সাধু পীর ফকিরের জায়গা। কালিন্দীপুকুরের নলাটেশ্বরী একটি পরিচিত স্থান। বর্তমানে এই স্থানটি অনেক ঐতিহাসিক প্রভাবের বাহক। এটি 51টি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ, তাই এটি একটি শক্তিপীঠ। এখানে সতীর দেহের অংশ গলা বা নলা পড়েছিল, তাই সতীপীঠের নাম হয় নলাটেশ্বরী। অন্যদিকে কিছু লোক বিশ্বাস করে যে এখানে সতীর দেহের অংশ ললাট বা কপাল পড়েছিল। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। মূল মন্দিরের প্রবেশপথে এক বিশেষ স্থাপত্যের নমুনা দেখা যায়। এছাড়া প্রবেশপথের ডান দিকে দেখা যাবে যোগেশ ভৈরবের মন্দির। পুরাণ অনুসারে দক্ষযজ্ঞস্থলে শিবনিন্দা সহ্য করতে না পেরে প্রাণত্যাগ করেছিলেন শিবজয়া সতী। সতীর দেহ কাঁধে তুলে নিয়ে জাগ ও সতী জাগ ও ধ্বনি তুলে ছুটে চলেছেন মহাদেব। মহেশ্বরের পদক্ষেপে স্বর্গ মত্ত পাতাল আন্দোলিত। চঞ্চল বিষ্ণু নিক্ষেপ করলেন সুদর্শন। আদেশ দিলেন সতীর দেহ খণ্ড খণ্ড করে ধরিত্রীর বুকে ফেলে দিতে। বিষ্ণুর আজ্ঞায় সুদর্শন সতীদেহ 51 খণ্ডে খণ্ডিত করে ছুটন্ত মহেশ্বরের কাঁধ থেকে ধরিত্রীর বুকে বিভিন্ন স্থানে পতিত করলেন। এক সময় মহাশূন্যে শূন্য হাতে থমকে দাঁড়ালেন মহাদেব। সামনে এসে দাঁড়ালেন শ্রীহরি। মহেশ্বরকে শান্ত করতে সতীদেহের 51টি খণ্ড 51টি পীঠ হিসাবে ঘোষণা করলেন বিষ্ণু। সঙ্গে প্রতি পীঠের যোজন মধ্যে ভৈরবের বেশে স্থান হলো শিবলিঙ্গ রূপে মহেশ্বরের। সেই দিনের সেই 51টি পীঠগুলি হলো আগেই বলেছি যে বিষ্ণু সতীদেহের 51টি খণ্ড 51টি পীঠ হিসাবে ঘোষণা করলেন। সঙ্গে প্রতি পীঠের যোজন মধ্যে ভৈরবের বেশে স্থান হলো শিবলিঙ্গ রূপে মহেশ্বরের। এবং এই 51 পীঠের প্রতিটিতে মূল মন্দিরের প্রবেশের আগে আছে ভৈরবের মন্দির, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা নামে। যেমন এখানে ভৈরবের নাম যোগেশ ভৈরব। মন্দিরের তোরণ দিয়ে প্রবেশ করলে প্রথমেই দেখা যাবে নাটমন্দির। এই নাটমন্দির এলাকাটি যথেষ্ট লম্বা ও চওড়া। নাটমন্দিরের ওপরের দিকে তাকালে দেখা যাবে 51 পীঠের প্রতিটি পীঠের ছবি, কোথায় কোথায় অবস্থিত তার বর্ণনা আছে। মন্দিরের বাম দিকে আছে অতিথিশালা। এখানে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা আছে। পদ্ধতিটি আমার এই ভিডিওর শেষ দিকে বলে দেব।
এই মন্দিরটি শ্রী শ্রী ঈশ্বরী পার্বতী মাতা দেবী ঠাকুরানীর মন্দির বা কালিকা নামেও প্রশংসিত, যা নলাটেশ্বরী মন্দির নামে পরিচিত। এটি 51টি শক্তিপীঠের একটি। কিছু তান্ত্রিক কিংবদন্তি অনুসারে এই স্থানে সতীর দেহের অংশ নলি পতিত হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে এখানে সতীর ললাট বা কপাল পড়েছিল। ললাট পরে উচ্চারণ ভেদে নলহাটে রূপান্তরিত হয় এবং তখন এর নামকরণ হয় নলহাটি। এটি বিশ্বাস করা হয় যে প্রায় 1400 বছর আগে বাংলা 252 বঙ্গাব্দে ভগবান কামদেবী নিকটবর্তী নলহাটি বনে দেবী ষড়যন্ত্রের অস্তিত্বের জানান দেন। অনেকের মতে রামশরণ দেবশর্মাই দেবী ষড়যন্ত্র খুঁজে পান এবং মা নলাটেশ্বরী পুজো শুরু করেন। জানা যায় যে ব্রহ্মচারী কুশলনানি প্রথম হোক, যার অর্থ দেবীর উদ্দেশ্যে অন্নপ্রসাদ প্রদান করেছিলেন। এই উপাসক পঞ্চমুণ্ডির আসনে বসে উপাসনা ও ধ্যান করে মোক্ষ লাভ করেন। ইতিহাস অনুসারে এই অংশটি পরগনার কুমার প্রতাপের অন্তর্গত ছিল, কারণ পূর্বে রাজ্যগুলি বর্তমান জেলার পরিবর্তে পরগনায় বিভক্ত ছিল। পরগনা কুমার প্রতাপ বিখ্যাত রানী ভবানীর জমিদারের অংশ ছিল। এই রানী ভবানী তার দাতব্য ও ধর্মীয় কাজের জন্য বিখ্যাত ছিলেন। রানী ভবানীর কয়েক প্রজন্মের পর জমিদারির এস্টেটটি খারাপ সময়ের মধ্যে পড়ে এবং পরগনার কুমার প্রতাপ নিলামে বিক্রি হয়ে যায়। মুর্শিদাবাদের নসিপুরের রাজা হুদমান সিং এটি কিনেছিলেন প্রায় 220 বছর পূর্বে। রানী ভবানী শ্রী শ্রী পার্বতী মাতার পীঠের ওপর একটি ছোট্ট মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে প্রায় 1890 সালে নসিপুরের মহারাজা রঞ্জিত সিং মন্দিরটি ও ধর্মশালা নির্মাণ করেছিলেন, যা আমরা এখন দেখি। সমস্ত শক্তিপীঠের মতো এই মন্দিরের সংলগ্ন শিব মন্দির রয়েছে, যিনি যোগেশ ভৈরব নামে পরিচিত। নসিপুরের রাজা শ্রী শ্রী পার্বতী মাতার পূজার জন্য বিশাল পরিমাণ জমি উৎসর্গ করেছিলেন। নসিপুরের রাজা রঞ্জিত সিংয়ের বংশধররা হলেন রাজা ভূপেন্দ্র নারায়ণ সিং, রাজা নরেন্দ্র নারায়ণ সিং ও রণজয় সিং। কিছু সময় পূর্বে এই রণজয় সিংই ছিলেন শ্রী শ্রী পার্বতী মাতার সেবায়িত। তিনি নলহাটির নাগরিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলেন, যারা মন্দিরের দৈনন্দিন কাজকর্মের দেখাশোনা করতেন। মূল মন্দিরে যাওয়ার জন্যে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। এই মন্দিরে বাংলার অতুলনীয় আটচালা মন্দিরের পোড়ামাটির নকশা তীর্থযাত্রীদের মুগ্ধ করে। মন্দিরের স্থাপত্য খুব পুরনো এবং মন্দিরের নকশায় নিহিত সমৃদ্ধ বাঙালি ঐতিহ্যের উপস্থিতি নির্দেশ করে। গর্ভগৃহের ভিতরে মাতা নলাটেশ্বরীর পবিত্র মূর্তি দেখা যাবে। 4 ফুট উচ্চতার পাথরের মূর্তিটির 3টি চোখ, যাকে ত্রিনেত্র বলা হয়, এবং একটি বিশাল সোনার জিহ্বা দেখা যাবে। যেখানে জিহ্বা শেষ হচ্ছে সেখানেই আছে দেবী নলা বা ষড়যন্ত্র। বলা হয় এই গলার নিচে যতই জল ঢালা হোক না কেন, তা কখনোই উপচে পড়বে না বা অনেক দিন না থাকলেও শুকিয়ে যাবে না। এমনকি যখন এই গলা দিয়ে জল ঢালা হয় তখন একটি শব্দ উৎপন্ন হয়, যেমন আমাদের জল খাবার সময় ঢক ঢক শব্দ হয়।
এই মন্দিরের পাশে ডান দিকে দেখা যাবে ভগবান গণেশের মূর্তি, যাকে ঘিরে রয়েছে 8টি সাপ। মন্দিরের উত্তর দিকে রয়েছে পঞ্চমুণ্ডী আসন। এই গর্ভগৃহের বাইরের মন্দিরে ওপরের দিকে তাকালে দেখা যাবে ছবির সাহায্যে বিভিন্ন দেবদেবীর বর্ণনা। সকাল 5:30টায় গর্ভগৃহ খোলার মাধ্যমে নিয়মিত মন্দিরের আচার শুরু হয়। বিভিন্ন বিরতিতে মন্দিরের পুরোহিতেরা পুজো করেন, সেই সময় ভক্তরা পুজো দিতে পারেন। দুপুর নাগাদ দেবী নলাটেশ্বরী এবং তার ভৈরবকে প্রসাদের জন্য ভাত খাবার পরিবেশন করা হয়। হিন্দু আচার অনুসারে এটি অন্নভোগ নামে পরিচিত। দেবতাদের পূজা ও পরিবেশন করার পর ভক্তরা মধ্যাহ্নভোজের জন্য ভোগ খেতে পারেন। তবে ভোগ খেতে হলে মন্দিরে প্রবেশ করার পর বাম দিকে কমিটির লোকের কাছে কুপন কাটতে হয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই কুপন দেওয়া হয়। সন্ধ্যার মধ্যে আরতি দেওয়া হয়। রাত 8:30টায় গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। কখনো কখনো কিছু বিশেষ পূজা বা অনুষ্ঠানে এই সময়সূচি পরিবর্তন করা হয়। নাট মন্দিরে একটি হাড়িকাঠ আছে। সাধারণত মঙ্গলবার ও শনিবার এখনও পর্যন্ত ছাগ বলির প্রচলন আছে। ভক্তরা তাদের মানত পূরণ করার জন্য এই বলি দেয়। নবরাত্রি, দশেরা ও কালী পুজোর সময় বিশেষ উৎসব হয়। এই সময়ে অসংখ্য ভক্তের সমাগম। রামপুরহাট থেকে ট্রেনে নলহাটি পর্যন্ত এসে সেখান থেকে টোটো করে এই মন্দিরে যাওয়া যায়। এটি বর্ধমান রামপুরহাট সাহেবগঞ্জ বা বর্ধমান আজিমগঞ্জ রুটে ট্রেনে আসা যায়। যে সমস্ত ট্রেনগুলি হাওড়া থেকে মালদাহ বা বোলপুর হয়ে যায়, সেগুলিও নলহাটি স্টেশন হয়ে যায়। এছাড়া যারা রামপুরহাট তারাপীঠ মন্দির দর্শন করতে আসেন, তারা তারাপীঠ মন্দির দর্শন সেরে মাত্র 16-17 কিলোমিটার দূরে এই মন্দির আসতে পারেন। রামপুরহাট স্টেশনের কাছে বিভিন্ন যানবাহন ভাড়া করে যাওয়া যেতে পারে। যাদের 3-4 দিনের জন্য হাতে সময় থাকে, তারা তারাপীঠ মন্দির দর্শন করার আগে প্রথমে চলে যেতে পারেন বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর রামপুরহাট স্টেশন থেকে প্রায় 18-19 কিলোমিটার মতো। এরপর সেখানে ইস্কন মন্দির, নিতাই বাড়ি বা নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবং জগন্নাথ মন্দিরও দর্শন করতে পারেন। নিতাই বাড়িতে রাত্রিবাসের ব্যবস্থা আছে স্বল্প টাকার বিনিময়ে। এই বীরচন্দ্রপুর নিয়ে আমার একটি ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলা আছে। পরের দিন ওখান থেকে চলে আসতে পারেন তারাপীঠ দর্শন করতে। বীরচন্দ্রপুর থেকে এর দূরত্ব মাত্র 19 থেকে 20 কিলোমিটার। এরপর সকাল সকাল তারাপীঠ মন্দির দর্শন করে চলে যান নলহাটির নলাটেশ্বরী মন্দির দর্শন করতে। রাত্রিতে ওখানে থাকলে ভোরবেলা যখন প্রথম মন্দির খোলে, সেই সময় মায়ের ওই নলা বা স্বর্ণনালী দর্শন করতে পারেন। একমাত্র ওই সময়ে যারা উপস্থিত থাকতে পারেন তারাই এটি দর্শন করতে পারেন। এরপর পূজা সেরে আবার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যেতে পারেন। ইচ্ছা করলে আগে থেকে কুপন কেটে ভোগও খেতে পারেন। এবারে আসি মন্দিরের গেস্ট হাউসে থাকার ব্যাপারে। মন্দির কমিটির সৌম্যজিৎবাবুর সঙ্গে কথা বলে জানা গেল যে এই মন্দিরের গেস্ট হাউসে দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা আছে। ডবল বেডের রুম এসি ও নন এসি উভয় প্রকারেরই আছে। নন এসি রুমের ভাড়া পড়বে 500 টাকা, আর এসি রুম দু রকমের আছে, একটি 700 টাকা ও অপরটি 900 টাকা। আগে থেকে ফোন করে বুকিং করা যায়। বুকিংয়ের নিয়ম অনুসারে যেদিনের জন্য বুকিং করবেন সেদিন সকাল থেকেই থাকার সময় শুরু হয়ে যাবে এবং
পরের দিন সকালে অর্থাৎ 24 ঘন্টা পর রুম ছেড়ে দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে যাত্রীদের প্রস্তুতিতে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয় বিশেষ অনুরোধে। আর বুকিং করে না এলে যদি রুম খালি থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন। সেক্ষেত্রে 24 ঘন্টা সময় কাউন্ট হবে আপনি যখন থেকে রুম বুকিং করলেন। এছাড়া ডরমিটারি রুমও আছে, সেখানে 2টি বড় বেডে 6 থেকে 8 জনের থাকার ব্যবস্থা আছে। ভাড়া 1500 টাকা। ভোগের ব্যাপারেও আগে থেকে সৌম্যজিৎবাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন। সৌম্যজিৎবাবুর ফোন নাম্বার 9382404476। আবার বলছি 9382404476। তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশনে এসে সেখান থেকে ট্রেন ধরে নলহাটিতে টোটো করেও মন্দিরে আসা যায়। যারা গাড়িতে আসবেন তাদের তারাপীঠ থেকে এখানে আসতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এরপর বিশেষ অনুমতি নিয়ে মন্দিরের পুরোহিতদের কাছে এই মন্দির সম্পর্কে কিছু জানতে চাইলাম। জয় মা নলাটেশ্বরী। 51 পীঠের এক পীঠ মা নলাটেশ্বরী। মায়ের এখানে কণ্ঠনলী করেছে। মাকে যে দেখতে পাচ্ছেন মায়ের জিভের নিচে কণ্ঠনলীটা আছে, সেটা শিলারূপে আছে। মায়ের একটা লেভেল জল থাকে সারা বছর। আমরা যেমন জল পান করলে আওয়াজ হয়, সেরকম মাকে জল পান করালে মায়ের আওয়াজ হয়। ঠিক আছে, এখানে মায়ের বিশেষ পুজো দুর্গা পুজো, বাৎসরিক পুজো হচ্ছে আষাঢ় নবমী বাৎসরিক পুজো, এবং কালী পুজো বিশেষভাবে হয়। 5টা দিন মায়ের দুর্গারূপে পুজো হয়। 27 দিন কালী দুর্গা পুজোর সময় 5 দিন দুর্গারূপে পুজো হয়। আচ্ছা। এবং তাছাড়া সারা বছর দক্ষিণা কালী রূপে এখানে পুজো হয়। আচ্ছা। এবং আষাঢ় নবমী মায়ের বাৎসরিক প্রোগ্রাম বিশেষভাবে 101 ঢাক নিয়ে মায়ের বিশেষভাবে মন্দির পুরো সাজানো হয়, বিশেষ পুজো হয়। সেটা কখন হয়? সেটা আষাঢ় মাসে নবমী তিথিতে। আচ্ছা। এই মাস যেমন পড়েছে আপনার আষাঢ় মাসে 30 তারিখ পড়েছে আষাঢ় নবমী। আচ্ছা। প্রচুর ভক্তের সমাগম হয়। হ্যাঁ। আশেপাশে যত গ্রাম আছে নলহাটি পুরো শহরের সব মানুষ এখানে আসে। আচ্ছা। এসে দেখে পুজো দেয়। আচ্ছা। এবং বিপত্তারিণীতে বিশেষ পুজো হয়। আচ্ছা। পয়লা বৈশাখ, 1 জানুয়ারি এগুলো তো আছেই। আলাদা ওটা বিশেষ করে হয়। এবং মায়ের ভোর 4টের সময় স্নান হয়। আচ্ছা। তখন ওই নদীটা দর্শন করা যায়। সকাল 10টার সময় মায়ের নিত্য পুজো হয়। 10টার সময় 10টার সময় মায়ের পুজো, এবং আমাদের নারায়ণ আছে, নারায়ণ শিলা, মায়ের পুজো একসঙ্গে 10টার সময় নিত্য পুজো হয়। আচ্ছা। নারায়ণশিলা কি এই এখানেই ভেতরে আছে? হ্যাঁ। এবং আপনার দুপুর 1:30টার সময় মায়ের অন্নের ভোগ হয়। আচ্ছা। সাইডে ভোগ করা আছে। হ্যাঁ। ওখান থেকে 5 রকমের ভাজা, শাক, ডাল, মাছ, মিষ্টি, দই। ও তাহলে মাছও এখানে চলে? মাছ পার ডে মাছ আছে। আচ্ছা। এরকম সবজি যেমন তারাপীঠে হয়। হ্যাঁ, মাছ থাকবেই আমাদের। আচ্ছা। মাছ থাকবে, সেটা মায়ের ভোগ করা আছে। আমাদের ভোগ করার ঘর জন্য। থেকেই হ্যাঁ। নিবেদন হয় মায়ের ভোগ। আচ্ছা। আদিম যুগ থেকে চলে আসছে ওটাই পরম্পরা। আর দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় সেই ওগুলো দিন এখানে নিবেদন হয় মায়ের ভোগ। আচ্ছা। 10 দিন ভোগ করে নিবেদন হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে শুনেছিলাম যে পঞ্চমন্ডির একটা আসন, সেটা কোথায় আছে? সাইডে যে এই সাইডে গণেশ মন্দির আছে, গণেশ মন্দিরের সামনে পঞ্চমন্ডি আসন আছে। আচ্ছা। বিশালানন্দ ব্রহ্মচারী মাকে ওখানে কুমারী রূপে সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা। ওই আসনে বসে মাকে সিদ্ধি লাভ করেছিলেন কুমারী রূপে। কুমারী রূপে। কুমারী রূপে। এবং সাইডে যে গণেশটা আছে, হ্যাঁ। ওই গণেশের যে পাহাড়ের মধ্যে আছে,
গণেশের আকৃতি ছিল, এখানে একটা স্কেচ, ওই সাইডে জঙ্গল হিসাবে ছিল। আচ্ছা। তো এখানে এক আড্ডা মা বলে থাকতেন, কিন্তু স্বপ্নে আদেশ পেয়েছিলেন। হুম। এবং তারপরে গিয়ে দেখে যে হ্যাঁ ওটা একটা গণেশের আকৃতি আছে, এবং ডান দিকে সুর। আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলে যত দেখবেন সব বাম দিকে সুর, হ্যাঁ। ওটা ডান দিকে সুর আছে। আচ্ছা। এবার সেটা বিভিন্ন কমিটি এসে খুব ভালোভাবে রূপটা দেয়, আর ওই পাথরটাতেই পুজো হতো। আচ্ছা। আর আচ্ছা, এখানে যে ওই যে যেটা ভোগ হয়, মানে যারা সাধারণ দর্শনার্থী যারা আসেন তারা ওই এখানে কি প্রতিদিনই হয়তো? হ্যাঁ, প্রত্যেকদিনই ভোগ হয়। হ্যাঁ। এবার সেটা মোটামুটি 10:30টার মধ্যে নাম লেখাতে হবে, আচ্ছা। তারপরেও থাকে সে না পেতেও পারে, আচ্ছা। কিন্তু 10:30টার মধ্যে এলে সে পাবেই 100%। হ্যাঁ। এবং তারপরে যদি আসে সেটা এবারে সেটা, না পেতেও পারে। হ্যাঁ, মানে সেটা নাম্বার, মানে যতজন আসছেন তার হয়তো দর্শন, হ্যাঁ, কিছু এক্সেস করলো, হ্যাঁ। এবার তারপর তো হয়তো পূরণ হয়ে গেল, তো ঠিক আছে, না হলো তো পাবে। হয়তো একটা নির্দিষ্ট সংখ্যার একটা আয়োজন করা হলো, হয়তো 100 জন বা 200 জন। এবার দেখা গেলো সেই দিন হয়তো 50 জন এসছেন, তাহলে আরও ফাঁকা, হ্যাঁ, সেইভাবে হয়। 10:30টার মধ্যে হয়তো 50 জনের নাম লেখালো, হ্যাঁ। ঠিক আছে। এবার দেখছে আর 10-20 জন হয়তো এক্সট্রা করলো, হ্যাঁ। এবার হয়তো তারা যে পেলো। আচ্ছা, হ্যাঁ, ঠিক, ধন্যবাদ। আর বাবার এখানে শিবের নাম হচ্ছে যোগেশ ভৈরব। হ্যাঁ, হ্যাঁ, যোগেশ ভৈরব, রাইট, ওইটাই বলতে গেলাম, ভুলে গেলাম। এখানে যোগেশ ভৈরব নামে, হ্যাঁ, প্রত্যেক জায়গায় একটা করে, প্রত্যেক পিঠে একজন করেন শিবের ইয়ে আছে, এবং ভৈরব রূপে পূজিত। যোগেশ ভৈরব। যোগেশ ভৈরব, যোগেশ ভৈরব। হ্যাঁ। আমরা কিছুদিন আগে গেছিলাম ওই, যোগেশ ভৈরবের আমাদের মন্দিরে ওখানে বিষ্ণু চরণ আছে। হ্যাঁ, 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 আমাদের এই 1.5 কিলোমিটার পেছনে পাহাড় দিকে সীতা মায়ের চুল আছে, কোথায় এখান থেকে সেটা? 1.5 কিলোমিটার পেছনে। আচ্ছা, তাই? আচ্ছা, এখানে দেখলাম মন্দিরের পিছনে একটা কোনো কিছু কনস্ট্রাকশন কিছু একটা হচ্ছে, হয়তো আর একটা পার্ক হচ্ছে আমাদের মন্দিরের পেছনে, পার্ক হচ্ছে। আচ্ছা, 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 যাত্রী যজমান অনেক আসে, হয়তো বসে একটু রেস্ট নিল, হ্যাঁ, সেই জন্য পেছনে পার্ক হচ্ছে। আচ্ছা, আচ্ছা। মোটামুটি কোন সময় বেশি ভিড় হয়, মানে? মোটামুটি আপনার ধরুন দুর্গা পুজো থেকে লোকজন হতে লাগে, হ্যাঁ। দুর্গা পুজোর পর থেকে। আচ্ছা। কালী পুজো হয়ে গেলে একটু কমে যায়, তারপর আবার আপনার পৌষ মাঘ ফাল্গুন এগুলোতে প্রচুর পরিমাণে লোকজন আসে। হুম। তখন বিষয়টা হচ্ছে আপনার টাইম তো ঠান্ডার সময় লোকজন বেরোয় একটু বেশি। এখন যেমন টুকটাক লোক আছে, চলবে এখন। আবার আপনার দুর্গা পুজো পর থেকে আবার দুর্গা পুজোর পর থেকে আবার জাস্ট একটু আবহাওয়াটা একটু ঠান্ডা। আবহাওয়াটা, হ্যাঁ, এখন যেমন একটু গরম, হ্যাঁ, ঠিক, ঠিক আছে, ধন্যবাদ।